ধর্মের নামে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে একটি মহল, অভিযোগ মির্জা ফখরুলের। স্বৈরাচারের করুণ পরিণতির ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না সরকার, মন্তব্য জামায়াত আমিরের। হটকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। জুলাই ঘিরে হঠাৎই উত্তপ্ত মাঠের রাজনীতি। পরস্পরকে দুষছেন বিএনপি ও এনসিপি নেতারা। আচরণবিধি করার তাগিদ বিশ্লেষকদের। হবিগঞ্জে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিয়ে এনসিপির ক্ষোভ। সিলেটে দ্বিতীয় দিনের মতো চলছে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি। এই দল ১৭ বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঘুরে দেখেছেন শরণার্থীদের অমানবিক জীবনযাত্রা, নিরাপদ প্রত্যাবাসনে আশা। হাম শনাক্ত ও চিকিৎসায় এখনো পিছিয়ে জেলা শহরগুলো। বাধ্য হয়েই রাজধানীতে ভিড় জমাচ্ছেন রোগীর স্বজনরা। নতুন আপদ ডেঙ্গু। পুনঃখননের পর প্রবাহ বেড়েছে দেশের খাল ও ক্যানেলগুলোয়। সেচ সুবিধা পাচ্ছে বিপুল ফসলি জমি। গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি। নদীতে থেকে মাছ আসতেছে, আমরা নিজেরা মাছ ছেড়েছি বিভিন্ন প্রজাতির, দেশীয় প্রজাতির। ক্ষেত্রেই বেশি উপকার হবে, এই যে ক্ষেত পানি দেয়, পানি দিতে পারবো। মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে অব্যাহত ইরানি অভিযান। নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে বাংলাদেশ সহ ১৩ দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করল সৌদি আরব। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ধর্মের নামে একটি মহল দেশে বিভেদের চেষ্টা করছে, এমন অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চায়। বিএনপি সরকার গঠনের পর সব ধর্মের মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মতবিনিময় ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে সম্মিলিত সনাতন পরিষদ। এতে বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধি, সনাতন সম্প্রদায়ের নেতারা অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সে ব্যবস্থাকে আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগে। যারা ৭১কে ভুলিয়ে দিতে চায় তারা কখনোই বাংলাদেশকে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে ১৯৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে। আবার একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে ও একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। ১৫ বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
স্বৈরাচারের করুণ পরিণতির ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে বিএনপি পুরনো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। হঠকারী সিদ্ধান্ত নিয়ে জাতির ভাগ্যে আবারও বিপদ ডেকে না আনার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিকেলে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এনসিপি নেতা আলিফকে দেখতে গিয়ে এবার হামলা হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জামাত আমির। সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় জামাতে ইসলামীর শ্রমিক শাখা পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচারদের করুণ পরিণতির ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে সরকার পুরনো পথেই হাঁটছে। বিএনপির নেতাকর্মীরা এখন বিভিন্ন খাতে চাঁদাবাজিতে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। যারা দুরাচার, যারা স্বৈরাচার, এর থেকে তারা শিক্ষা নেয় না, এটা তাদের কপালে জুটে না। হঠকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। পরিশুদ্ধ হন, সৎ পথে চলুন, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন। এদিকে বিকালে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে ছাত্রদলের হামলায় আহত এনসিপি নেতা আলিফকে দেখতে যান বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি বলেন, সরকারি দলের নেতারা আইনের রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকা পালন করছেন। সরকার যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এরকম একটা বিশৃঙ্খল সমাজ চলতে পারে না। আর সরকার কি করে তার সন্ত্রাসীদের ব্যাপারে, দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে, এইটা আমরা এখন সচক্ষে দেখছি। বিরোধী দলীয় নেতা বলেন, এবার যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জন আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আবারও সংঘাতমুখী হচ্ছে রাজনীতি। পরপর দুদিন এনসিপির কর্মসূচি ঘিরে হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করছে দলগুলো। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শক্তিকে ফেরাতেই পরিকল্পিতভাবে অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে। এমন অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতা সারওয়ার তুষার বলেছেন, বক্তব্যের জবাব কখনোই হামলা হতে পারে না। উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে রাজনীতিকদের শৃঙ্খল রাখতে আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আপনারা পাঠিয়েছেন, তারা গিয়ে যে ব্যবসায়ীরা আপনাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার করেন, তাদের সাথে গুলশানে বসে বসে মদ মাস্তি করেন। বক্তব্যের কারণে প্রায় খবরের শিরোনাম হচ্ছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার সেই বক্তব্যের রেশ ধরেই মঙ্গলবার হবিগঞ্জের হামলার ঘটনা জারি করা হয় 144 ধারা। পুলিশি বাধায় সমাবেশ করতে পারেনি বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার আবারও হামলায় ক্ষতিগ্রস্ত হয় এনসিপি নেতাদের গাড়িবহর। দুই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করেন এনসিপি নেতারা। কয়েক বছর আগেও বিএনপি নেতারাই এমন হামলার শিকার হতেন। আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এখন কি বিএনপিও সেই পথে হাঁটছে? আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন, কুৎসা রটাবেন, মানে নোংরা অপপ্রচার দিবেন, এটা যারা রাজনীতি করছেন বলে দাবি করছেন তাদের মুখ থেকে যখন আসবে, এটা আমাদের যে রাষ্ট্র সমাজ সংস্কৃতি, এটা কিন্তু ধসে যাবে। এখানে কারা করছে সেটা খতিয়ে দেখবে স্থানীয় প্রশাসন। তারা খতিয়ে দেখে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এটাও দেখতে হবে যে আপনি রাজনীতি করছেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন, সেখানে আপনার একটা পরিমিতি বোধ থাকবে না। এখানে রাজনৈতিকভাবে অফেন্সিভ কোনো বক্তব্য ছিল না। আপনার মত থাকতে পারে, কিন্তু তিনি তার বক্তব্য রেখেছেন। আপনারা পাল্টা সমাবেশ করেন, পাল্টা সমাবেশ করে আপনাদের বক্তব্য দেন, এটাই রাজনৈতিক শিষ্টাচার। বিরোধী দলের উপরে চড়াও হওয়া, এটা হলো পুরনো আওয়ামী কালচার। সেই জিনিস যখন আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করছে এবং ক্ষুব্ধও করছে একই সাথে। যারা মনে করছেন যে ফিশ ইন দি ট্রাভেলড ওয়াটার, তারা সেই মাছটা ধরতে পারবেন না। যদি কোনোভাবে ফ্যাসিবাদের আগমন ঘটে, কেউ রক্ষা পাবে না। এই অভিযোগ সত্য না। যদি পতিত শক্তি ফিরে আসে, সেটা সরকারেরই দায় হবে। কারণ হচ্ছে আমাদের কর্মসূচিটা তো বিচার ও সংস্কার কেন্দ্রিক। 24 সাল পরবর্তী এমন সংঘাত, উত্তপ্ত রাজনীতি নিয়ে ক্ষুব্ধ রাজনৈতিক বিশ্লেষকরাও। তারা বলছেন, রাজনীতিবিদদের জন্য কোড অফ কন্ডাক্ট থাকা বাঞ্ছনীয়। গালিগালাজ করলে সেটা আপনার মারামারিতে যাওয়ার, মারামারির মাধ্যমে এটার সমাধান
করা ঠিক না, বরং আপনি কেন্দ্রীয়ভাবে একটা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করে একটা পলিটিশিয়ানদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। হবিগঞ্জের ঘটনায় যে সংঘাত হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। সব মহল অন্যদের সমালোচনা করার সময় তারা শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে যাবেন না। সব পক্ষকে সংযত থাকার জন্য আমার আহ্বান থাকে। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করলেও অভিযুক্ত নেতার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করার কথা জানান সারোয়ার তুষার। আর রিজভী আহমেদ বলছেন, পরিস্থিতি উত্তপ্ত না করতে দলীয় নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের দলের নেতাকর্মীরা সেই দিকে পা বাড়াবে না, কোনো সংঘাত তৈরি হোক, কোনো শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত ঘটাবে না। তেমনি বিরোধী দলকেও সতর্ক থাকতে হবে। বক্তব্যের ক্ষেত্রে আমরা সবসময় স্বাধীনতা প্রত্যাশা করি এবং যদি কারোর বক্তব্যে এই ধরনের কোনো বিষয় আসে সেটা আমরা তাকে বলি এবং আমাদের দলের মধ্যে এটা নিয়ে কথাবার্তা হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে ক্ষোভ জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সিলেটে দ্বিতীয় দিনের মতো জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন তারা। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, গত 6 মাসের কার্যক্রমে সরকারের ব্যর্থতা প্রমাণিত হয়েছে। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন, বিএনপি যদি স্বৈরাচারী আচরণ করতে চায় তাহলে তার বিরুদ্ধে এনসিপিও সোচ্চার থাকবে। দ্বিতীয় দিনের মতো জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে পথসভা করেন এনসিপি। সভায় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, গত 6 মাসের কার্যক্রমে সরকারের ব্যর্থতা প্রমাণিত হয়েছে। সরকারকে অবিলম্বে সংস্কারের আহ্বান জানান তিনি। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইয়েরা পুরো বাংলাদেশের ঐক্যবদ্ধ হন। যত বড় ফোনে আসুক, আর কোন বাংলাদেশে আমরা চাঁদা দিব না। আজকে থেকে সরকারি অফিসে জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন যে যত বড় অফিসারে হোক না কেন, আমরা কোনো দুর্নীতিতে ঘুষের টাকায় অংশগ্রহণ করব না। পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও। তিনি বলেন, বিএনপি যদি স্বৈরাচারী আচরণ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধেও এনসিপি সোচ্চার থাকবে। এই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এনসিপির পথসভা ঘিরে কোম্পানিগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। হবিগঞ্জে ছাত্রদল নেতার দায়ের করা মামলা নিয়ে ক্ষোভ জানান তিনি। তারেক রহমানের সরাসরি নির্দেশ হচ্ছে এবং জিকে গাউস তারেক রহমানের অনুসারী। এই গ্যাংয়ের মধ্যে ধরেন এনি ভাই আছে, জিকে গেউস আছে, এদের একটা গ্যাং আছে যারা হলো চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী করে টাকা উঠাবে, তারেক রহমান গুলশান অফিসে জমা দেবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষিতে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গারাও আশা করছেন তাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সহ দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে খাদ্য সহায়তা, পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নিজ দেশে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা রোহিঙ্গাদের। আর দেশ কোনো ইয়ান নয়, আর ইয়ারা 9 বছরের তো বেশি গিয়ে আমরা বাংলাদেশের মধ্যে জীবন করিতে। আমাদের একটা দেশ আছে, ওটা হইলে আরকান, মানে আরকানের মধ্যে আমরা রোহিঙ্গা চেষ্টা করতে চাচ্ছি যাওয়ার জন্য, মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি লেন ডেলিগেশন যেন আসে এন আর হাসে আরা বেগুনে দেখাই বলা শো করি বলা আসিতে মানে আরা ইহন হলে ইহন আরা বর্মাত ফিরে যায় বলা চাই যেন নাকি আরার রাইট আছে, আরার হক আছে। গোসারা তো সরা কইছে আর দেশিয়ানের মাঝে রিফিউজি জ্ঞান নসাই নিজের দেশের মধ্যে ওয়াপেস রিপাট্রিয়েশন হয়ে বললা আর ইয়ান সাইর यहाँ तो ना दियोता बोला शिनो আর তো हमारा देश तो हमारा আর তো যাও আর দেশিয়া নারাজ আয়া। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ার প্রেক্ষাপটে এই সফর বাস্তব পরিস্থিতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।
রোহিঙ্গারা তাদের এই মনোভাব দিয়েছে যে তারা তাদের দেশে ব্যাক করে যেতে চায়। তো ওনারা বাংলাদেশের অবস্থা বুঝেছেন এবং স্থানীয় জনগণের লক্ষ্য কষ্টের কথাও অবহিত হয়েছেন এবং ওনারা প্রথম থেকে যে বাংলাদেশের সাথে আছেন সেটা ওনারা বলছেন এবং আমরাও ওটা কৃতজ্ঞতা স্বীকার করেছি। বর্তমানে কক্সবাজারের 33টি ক্যাম্পে লাখ লাখ রোহিঙ্গা বসবাস করছে। 2017 সালে মায়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে তারা বাংলাদেশে আশ্রয় নেন। শহীদুল সুমন, যমুনা নিউজ। হামের প্রাদুর্ভাব শুরুর পর কেটে গেছে 5.5 মাস, তবুও থামছে না মৃত্যুর মিছিল। নিহতের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। অভিভাবকদের অভিযোগ, জেলা শহরের হাসপাতালগুলো হাম শনাক্তে এখনও পিছিয়ে। এমন বিপর্যয়ের মধ্যেই ডেঙ্গুর থাবা আক্রান্ত শিশুদের অভিভাবকরা বলছেন, জ্বর থাকলেই অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হতে। ছোট্ট নাফিসার যখন ঘর দাপিয়ে বেড়ানোর কথা, সে সময় রীতিমতো মৃত্যুর সাথে লড়ছে পাঞ্জা। সন্তানের উন্নত চিকিৎসা নিশ্চিতেই নোয়াখালী থেকে রাজধানীর হাসপাতালে তার পরিবার। পরশুদিন থেকে হামটা দেখা দিছে, পরে কালকে আমরা আমাদের নোয়াখালী এই মা ও শিশুতে প্রাইভেটে নিয়ে গেছিলাম, ওইখানে ডাক্তার দেখাইছি। সে বলছে যে ওর হাম, ওর যত তাড়াতাড়ি পারি ভর্তি করতে বলছে। তা আমরা ওইখানে ভর্তি করি না, আমরা ঢাকা নিয়ে আসছি। দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর কেটে গেছে 5.5 মাস। এখনও জেলা শহরগুলোয় পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত চিকিৎসা। অগত্যা রাজধানীতে ছুটছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, হাম সংক্রমণ শনাক্তে ধীরগতি ঢাকামুখী হওয়ার মূল কারণ। 4 দিন 8 দিন ব্রাহ্মণবাড়িয়াতে থাকার পরে এখানে আসছি গতকালকে। এখন আজকে 15 দিন যাবত ওর হাম ভালো হইতেছে না। ডাক্তার বলছে যে হেরে ঢাকা চলে যান। তারপর ঢাকায় এখানে হসপিটাল নিয়ে আনি ভর্তি করাইছি। তারপর ডাক্তার লাগে চিকিৎসা করে, এখন চিকিৎসা করতেছে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। শুধুই কি হাম, ডেঙ্গুর নির্দয় থাবা একইভাবে ছিনিয়ে নিচ্ছে শিশুদের জীবনের স্বর্ণালী সময়। অনিক আহমেদ পেশায় স্থপতি, থাকেন কল্যাণপুর। একদিকে সন্তানের অস্বাভাবিক জ্বর, অপরদিকে তা না কমার প্রবণতা। বাধ্য হয়েই হাসপাতালের দ্বারস্থ হওয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেল ডেঙ্গু যাদের হয়, জ্বর শেষেই ডেঙ্গুর যে আক্রমণগুলো বা ডেঙ্গুজনিত যে প্রবলেমগুলো আছে সেগুলো আসলে সংক্রামিত হয় হলো জ্বরের শেষে। অভিভাবকরা বলছেন, জ্বর থাকলে অবহেলার বিন্দুমাত্র সুযোগ নেই। দেরি না করে ডাক্তারের পরামর্শ নিলেই এড়ানো সম্ভব ডেঙ্গুতে মৃত্যু। জ্বর আসলে আমার মনে হয় যে ডক্টর বা মেডিকেলের শরণাপন্ন হওয়া জরুরি। প্লাটিলেট কমে গেছে দেখে পরে বলছে যে আবার সাথে র্যাশ হয়েছিল, পরে বলছে যে ঢাকা মেডিকেলে বা শিশু হাসপাতালে যে কোনো একটা যাইতে। ডাক্তারদের সার্ভিস অনেক যথেষ্ট ভালো। তো কিছু কিছু বিষয় আছে, ওয়াশরুমের বিষয়টা, আপনাদের ওই গোসলের বিষয়টা, পানির লাইনের বিষয়টা, একটু বিষয়গুলি একটু এলোমেলো, এগুলো আরেকটু সাজানো গুছানো হলে একটু ভালো হয়। শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সেবা নিয়ে রোগীর স্বজনদের অভিযোগ নেই। অভিযোগ নোংরা পরিবেশের। ওয়ার্ডের পাশের ওয়াশরুমে জমে আছে পানি, সেখানেই এডিস মশা ঘটাতে পারে বংশবিস্তার, অদূর ভবিষ্যতে যার ফলাফল হতে পারে ভয়াবহ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 15 বছর দেশে ছিল গুম খুনের সংস্কৃতি, যে নির্যাতনের ভুক্তভোগী প্রধানমন্ত্রী তারেক রহমানও। তবে এখন দেশ গঠনের সময় সে কাজেই মনোযোগী সরকার প্রধান। রাজধানীতে ডক্টর মোবাশ্বের হাসানের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ। 24-এর 5 আগস্ট সরকার পতনের সাথেই গুম খুনের সংস্কৃতি বিদায় হয়েছে, এমনটা বললেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। তাদের প্রত্যাশা, ভালো সুন্দর হবে আগামীর বাংলাদেশ। 2017 সালের 7 নভেম্বর বিকালে আগারগাঁও থেকে নিখোঁজ হন শিক্ষক ও গবেষক ডক্টর মোবাশ্বের হাসান। 44 দিন নিখোঁজের পর ফিরে আসেন তিনি। তারই লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হলো রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে। ডক্টর মোবাশ্বের হাসান বলেন, বইয়ে হাসিনা সরকারের ন্যারেটিভের ফাঁকফোকর তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার এই যে উন্নয়নের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভের ভিতরে যে অনেক রকম ফাঁকফোকর আছে, এই জিনিসগুলোকে টাইমলি তুলে ধরা এই লেখাগুলা হচ্ছে একটা সংকলন। ডক্টর মোবাশ্বের নিখোঁজ থাকাকালে পরিবারের যে অভিজ্ঞতা হয়েছিল সেটির বর্ণনা দেন শিক্ষকের গর্ভধারিণী।
দীর্ঘদিন পার হলো, আমরা কিছুই জানি না। তবে নেত্র নিউজের তাসনিম খলিলের একটা এর মাধ্যমে জানতে পারলাম যাদেরকে গুম করে তারা হয় কচুক্ষেত নয় ক্যান্টনমেন্ট এইসব এলাকায় রাখে। ওদিকে যদি দোয়া করে ফু দেই, যদি আমার ছেলেটাকে আমি ফেরত পাই, এরকমভাবে শুধু আল্লাহর কাছে অনবরত কান্নাকাটি করে গেছি। এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও বিশিষ্টজনরা কথা বলেন, জানান বিগত বছরগুলোয় সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেছে গণমাধ্যম। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের যে অর্জন তা ধরে রাখতে জোর দেন তারা। এরকম একটা ট্রামার মধ্য দিয়ে আমাদের ফ্যামিলি তখন গিয়েছে। আমি প্রফেশনাল, আমি নিজে ইকোনমিক কমেন্টেটর বিভিন্ন জায়গায় গেছি, প্রত্যেকটা ওয়ার্ড হিসাব করে কথা বলতেছি আসলে কোন দিক থেকে যাচ্ছে। যেটা ওর মা বললো, বিদেশ থেকে কন্টিনিউ চালায় যাচ্ছে, আমাদের কাছে প্রেশার আসতো। ও বিএনপি করে, ও তারেক রহমানের ভক্ত, ও লেখালেখি করে, ও সরকার বিরোধী নানা বক্তব্য দেয়। এবং আমার যে সোর্স আমাকে জানাইলো, বললো যে আপনার বন্ধু তো ভালো লোক না, ও তো বিদেশে গিয়ে সরকারের বিরুদ্ধে বদনামি করছে। আমরা ডেমোক্রেসির চর্চা থাকবো এবং দ্বিধাহীনভাবে নিঃসংকোচে নির্ভয়ে নির্ভীক চিত্তে মোবাশ্বের হাসান লিখে যাবে, আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। বক্তারা বলেন, গুম খুনের সংস্কৃতি ২৪-এর ৫ আগস্ট বিদায় হয়েছে। আগামীর বাংলাদেশ ভালো এবং সুন্দর হবে এমনটাই তাদের প্রত্যাশা। বলেন, এতদিন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করায় হচ্ছে না জাতীয় সমস্যার সমাধান। ১/১১ এবং ১/১১ পরবর্তী যে শাসন ব্যবস্থা, এবং যে শাসন ব্যবস্থা এমন একটা অবস্থায় দিয়েছে যেখানে শিক্ষা মেরুদণ্ড বলা হচ্ছে, কোনো মেরুদণ্ড নেই। আমরা এই সংস্কৃতি বিদায় দিয়েছি ৫ তারিখে। পরবর্তী সরকার ব্যবস্থা আমরা একটা নতুন বাংলাদেশের পথে পথ চলব। প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করলে কি হয়, এটা আমাদের একটা নেশনের যে অ্যাবিলিটি টু সলভ প্রবলেমস, এগুলোকে আমরা সলভ করতে পারবো না। আমরা কিন্তু এখনো খাচ্ছি। অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ। বলেন, কাঙ্ক্ষিত দেশ গড়ার কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কারণেই দেশের রাজনীতিতে শুরু হয়েছে গুণগত পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন বেশ কিছু ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল। আমরা যেমন প্রত্যাশা করেছিলাম হয়তো সবকিছু হয়নি, এর মানে কিন্তু এটা নয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে জাস্টিফাই করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শুষ্ক মৌসুমে কোথাও পানির দেখা মিলত না। পলি ভরাট হয়ে ভরা বর্ষায় হতো জলাবদ্ধতা। কৃষকের সেচ সংকট কিংবা খরচ সবই বাড়ত। কিন্তু এখন বদলে গেছে সব। দেশজুড়ে পুনঃখনন হওয়া খালে বইছে পানির স্বাভাবিক প্রবাহ। পরিত্যক্ত খালগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির হাত ধরে শুরু হয়েছে নয়া সবুজ বিপ্লবের পথে হাঁটা। মৎস্য আহরণ, হাঁস মুরগি পালন কিংবা কর্মসংস্থান, কত কত সম্ভাবনা। চাঁদপুর ঘুরে এসে মাহফুজ মিঠুর ক্যামেরায় খাল পুনঃখননে বদলে যাওয়া জনপদ আর জনজীবনের কথা জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। চোখে আরাম লাগছে। এঁকে বেঁকে চলে গেছে ডাকাতিয়া নদীর দিকে চাঁদপুরের ঘোষেরহাট বিশ্বখাল, যেটি কদিন আগেই পুনঃখনন করা হয়েছে। সেই খালের এমন দারুণ রূপ স্থানীয়দের জন্য ছিল অকল্পনীয়। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির সুফল পেতে শুরু করেছেন দুপারের বাসিন্দারা। পুনঃখনন হওয়া খালে এখন স্বচ্ছ পানির ধারা। একসময় এই বিশ্বখাল সব ঋতুতেই ছিল শুষ্ক, পানির দেখা মিললেও ছিল নোংরা। সেখানেই এখন শৈশবের দুরন্ত সাঁতার, হুল্লোড়। খালের পাড়ে সারিবদ্ধভাবে লাগানো বনজ আর ফলদ গাছের চারা সবুজ বাংলাদেশের কথা বলছে। পাড়ের মাটিতে নানা জাতের শাকসবজি ইতিমধ্যেই স্বাবলম্বী করে তুলছে স্থানীয় বাসিন্দাদের। পানিতে মাছের পোনাদের অবাধ আনাগোনা, হাঁসেদের জলকেলি। কৃষকের পাট ভেজানোর পানি আর জায়গাও মিলল। যেন সরকারের খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে মরা গাঙে প্রাণের সঞ্চার। যার আরেক উদাহরণ নারায়ণগঞ্জের এই ত্রিবেণী খাল। ঘন জঙ্গল বনে যাওয়া খালে এখন শুরু হয়েছে পানির প্রবাহ, প্রাণের প্রবাহ। আগে খালে পানি থাকতো না, দিন কালাইলে নদী থেকে নতুন পানি আসাতে আমগো পুরান পানি নদী চলে যায়, আবার নতুন পানি আসে, এভাবে সাথে সাথে মাছ হয়। হাঁস মুরগি আনের ইন্ডিয়া বেড়া দিয়া হাঁস মুরগি এনে চললো,
থাকলো। নদীতে থেকে মাছ আসতেছে, আমরা নিজেরা মাছ ছেড়েছি বিভিন্ন প্রজাতির, দেশীয় প্রজাতির। আগে পানি ছিল না, পাট ভিজাইতে পারতো না, পাট আসতো না, পাট নষ্ট হয়ে যেত। এখন পাট ভিজাইতে পারতেছে। ফসলি জমি আর জনপদের বুক চিরে নদীর সঙ্গে নদীর সংযোগ ঘটিয়েছে এই খাল। এঁকে বেঁকে বয়ে যাচ্ছে পানির ধারা। যে খাল এতদিন ছিল অবহেলা আর অনাদরে, সেই বিশ্বখাল পুনঃখননের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নেই, শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়ার শঙ্কাও দূর হয়েছে। খাল খনন করতে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রান্তিক শ্রমিক। বছর জুড়ে রকমারি মাছও মিলবে। ফসলের উৎপাদন বৃদ্ধি আর খরচ কমবে বলেই বিশ্বাস তাদের। গোটা বাস্তুতন্ত্রেই যেন এক দারুণ প্রভাব ফেলতে শুরু করেছে পুনঃখনন হওয়া খালগুলো। আমাদের জমি জামা যে কীটনাশক সিজনে ব্যবহার করি, এইগুলো তো আবার বাড়ি যাইতেছে গিয়া। ক্ষেত্রেই বেশি উপকার হবে। এই যে ক্ষেত পানি দেয়, পানি দিতে পারবো। আবার এলাকার বলাবেন গা গোসল গাটলা দিয়ে দিছে, লেবাররা কাজ করছে, যেমন আমরাও কাজ করছি, এই যে গাছ লাগাইছি, তারপর মাটি কাটছি। এই যে যারা ধান খেতি করে এগুলিকে ভালিব না, সবার লিগেই ভালিব, আঙ্গুর লিগেও ভালিব, ব্যাকের লিগেও ভালিব। 10 থাকলে নান্ডা খাইতে আর বাবু। আমরা শুধু পানির জন্য এতদিন পিছিয়েছিলাম, এখন আমাদের প্রতি হেক্টর আপনার জমির ফসল বেড়ে যাবে। আমরা তো আগে পানি পাইতাম না, তা আমরা হিমশিম খেয়ে যেতাম, খরচ অনেক বাড়িয়ে যেত গিয়া। এখন নদী থেকে সরাসরি পানি আইব, আমরা অনেক কম খরচে এই পানি উঠাইতে পারবো। এই খাল পুনঃখননে বদলে গেছে পাড়ের মানুষের জীবন, যেন হৃদযন্ত্র হয়ে প্রাণ আর প্রকৃতির মেলবন্ধন ঘটিয়েছে। উপকারভোগীরা বলছেন, সরকারের খাল পুনঃখনন কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি অন্যতম নির্ধারক হবে সামষ্টিক অর্থনৈতিক ধারার। 100 বিঘার মরাই খাল পুনঃখননের পর স্বচ্ছ জলাধারে পরিণত হয়েছে। গাছের ছায়ায় শান্ত স্নিগ্ধ শ্যামল কোমল এক রূপের জন্ম দিয়েছে। বেদখল হওয়া খাল পুনরুদ্ধার করে সরকারের পরিকল্পনা অনুযায়ী 5 বছরে 20,000 কিলোমিটার খাল পুনঃখনন করা সম্ভব হলে কেবলমাত্র নান্দনিক এই সৌন্দর্যের ব্যবহার ঘটিয়ে দেশের অভ্যন্তরীণ গ্রামীণ পর্যটন শিল্পে এক নতুন সম্ভাবনার বিকাশ করতে পারে। স্থানীয় মানুষ, কৃষক তারা বলছেন, তারা ভোগ করবেন বহুমুখী সুফল, যার মধ্য দিয়ে কৃষি উৎপাদন আর কৃষি অর্থনীতিতে ঘটবে ইতিবাচক পরিবর্তন। দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর বটে। সেই সঙ্গে খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে ঘটবে নয়া এক কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বিশ্বখাল, চাঁদপুর। সীমান্ত পেরিয়ে আসা নেশাদ্রব্য নয়, ঢাকার কেরানীগঞ্জেই তৈরি হচ্ছিল মরণ নেশা ইয়াবা। এমনটাই জানিয়ে সংবাদ সম্মেলনে র্যাব বলছে, তারা একটি কারখানার সন্ধান পেয়েছে। জব্দ করা হয়েছে বিপুল সংখ্যক ট্যাবলেট, কাঁচামাল ও যন্ত্রপাতি। মিয়ানমার থেকে আসা ইয়াবার মতোই হুবহু তৈরি করা হচ্ছিল এই গোপন কারখানাটিতে। 2 বছর ধরে কারখানাটি চলছিল। দেখে মনে হচ্ছে ওষুধ কারখানা। টেবিলে সাজানো বিপুল পরিমাণ ইয়াবা, পাশে রাখা রাসায়নিক পাউডার আর ট্যাবলেট বানানো ডিজিটাল ছাঁচ। মূলত মরণ নেশা ইয়াবা তৈরির গোপন আস্তানা এটি। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মডেল থানার মধ্যচরে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র্যাব 10। পরে অভিযান চালিয়ে প্রায় 2000 পিস ইয়াবা, বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, 5টি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। হাতে নাতে গ্রেফতার করা হয় আলমগীর, আরমান, শাহজাহান ও সোনিয়া নামের 4 মাদক কারবারিকে। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা 2 বছর ধরে এই কাজে যুক্ত। এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। বাংলাদেশে এই ধরনের যে তৈরির যে অপচেষ্টা, সেটা আমরা একেবারে ইরাডিকেট করবো, এটুকু আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি। ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো বৈধ এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়, তবে এই চক্র সেগুলোই অবৈধভাবে ব্যবহার করে ইয়াবা তৈরি করছে। বানানোর সিস্টেম, ওদের যে মেশিন এবং যে রেশিওগুলো করা, এটার জন্য এইটা মূলত বাংলাদেশই করেছে। এটা পদ্ধতিটা তারা যেভাবেই হোক জেনেছে। আমরা এর পরবর্তীতে মামলার পরে আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। চক্রটি কামরাঙ্গীর চর ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় তাদের ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করত বলেও জানায় র্যাবের এই কর্মকর্তা। এখন পর্যন্ত সেটা আমরা অব্যাহত রেখেছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। তীব্র হয়েছে রাজধানীর গ্যাস সংকট। একদিকে বাসাবাড়িতে জ্বলছে না চুলা, অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পরিবহনের জ্বালানি। পাম্প বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গণপরিবহন ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সংকট কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতির অপেক্ষায়
নগরবাসী। সাপ্তাহিক ছুটির দিনের অর্ধেক পেরুলেও চুলায় নেই কাঙ্ক্ষিত গ্যাস। লাইলা আরিয়ানি হোসেনের রান্নার ব্যস্ততা এখন রূপ নিয়েছে কঠিন লড়াইয়ে। চুলা না জ্বলায় বাধ্য হয়ে পরিবার সামলাতে নিতে হচ্ছে বিকল্প ব্যবস্থা। যেহেতু গ্যাস নেই, বিকল্প ব্যবস্থা তো নিতেই হয়। আগে যেমন অল্প স্বল্প করে রাতে গ্যাস আসছিল, আমি এ মাসের একদম শুরুর দিকের কথা বলছি, রাতে হলেও ম্যানেজ করে নিতাম। কিন্তু এখন কোনোভাবে, আর বিশেষ করে আমরা যারা কর্মজীবী তাদের পক্ষে তো রাত জেগে তাহলে আমি সকালে কাজ করতে যাব কি করে। সংকট কেবল বাসা বাড়িতে নয়, ছড়িয়ে পড়েছে রাজধানীর পরিবহন খাতেও। ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের খোঁজে সিএনজি অটোরিকশার দীর্ঘ লাইন। সকালে চালু হওয়া পাম্পগুলো দুপুরের আগেই গ্যাসের অভাবে বিক্রি বন্ধ করতে বাধ্য হচ্ছে। মেশিন স্টার্টই বন্ধ হয়ে যায়। আজ 2 দিন ধরে এই অবস্থা। আগে তো যাই একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই চলছে রাতকালে, এখন কিছুই চলে না, টোটালি বন্ধ হয়ে গেছে। এখন যেটুকু প্রেশার আছে গ্যাস ঢুকবো না, যেখানে 500 এখানে যায় 150। যাদের 100 প্রেশার আছে তাদের তো ঢুকেই না, এই জন্য একটু প্রেশার বাড়লে তাহলে আপনার গ্যাসটা ঢুকবো। 20 মিনিট প্রেশার উঠালে আমার গাড়িটা বেতে গ্যাস ঢুকে 200-250 টাকার, এই যে গ্যাস ঢুকবো 60 টাকা 70 টাকার, এর বেশি গ্যাস ঢুকবো না। এখন তো মোটামুটি আল্লাহ নামলে শুক্রবার আজকে সিরিয়াল কমই আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সিরিয়াল ধরে আমরা 60 টাকা 70 টাকা গ্যাস পাই পাম্পে। পাম্প কর্তৃপক্ষের দাবি, পাইপলাইনে চাহিদা মাফিক গ্যাস সরবরাহ না থাকায় সংকট তীব্র হচ্ছে। হাইস গেলে 2000 টাকার বেশি ভাড়া মারা যায় না, জমা 1200, মাহাজনের সময়ও দেয় না, জমাও কম নেয় না। আমাদের 4-5 ঘন্টার বেশি লেগে যায়। তারপরে মনে করেন যা পাই কম বেশি 4 ঘন্টা পরে 50 টাকার পাই। 50 টাকার পাইলে আমরা মনে করেন আবার যদি 500 টাকা মারি তাহলে মনে করেন আবার গ্যাসটা শেষ হয়ে যায়। রাস্তায় গাড়ি নিয়ে বাইর হই, অথচ ঘরের মহিলারা বিশ্বাস করে না যে টাকা পাই না। কিভাবে টাকা পাবো? 4-5 ঘন্টা লাগে ভালো কথা, 4-5 ঘন্টা যদি আমাদের ফুল প্রেশার থাকতো তাহলে আমরা সারাদিনে আর আশা লাগে না। মনে হয় না বেশি দিন এই সমস্যা থাকবে, সরকার মনে হয় চেষ্টা করতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। গ্যাসের বহুমুখী সংকটে একরকম থমকে দাঁড়িয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দ্রুত সমাধানের আশ্বাস মিললেও বাস্তবে তার সুফল পেতে আর কত অপেক্ষা করতে হবে, সেই প্রশ্নই এখন ভুক্তভোগীদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সচেতনতা এবং সঠিক চিকিৎসা পেলে থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্ভব বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এজন্য সারা দেশে থ্যালাসেমিয়া সহ বিরল রোগে আক্রান্তদের একটি ডাটাবেস তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। বিকেলে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আইইবিতে আয়োজিত রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক্তার জুবাইদা রহমান। এই রোগ প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে প্রতিবছর 8 থেকে 11,000 শিশু জন্মগ্রহণ করছে থ্যালাসেমিয়া নিয়ে। জিনগত ত্রুটি আর সচেতনতার অভাবে এই রোগের বিস্তার দিনকে দিন বাড়ছেই। থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সংস্থাটি আয়োজন করে এই রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রতিটি অঞ্চলে এ রোগের উপসর্গ শনাক্তের উপর জোর দেন। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও শনাক্তকরণ প্রক্রিয়া চালানো যায়। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বহু নতুন ও পুরনো রোগী শনাক্ত হবে। চিকিৎসকদের যতদূর সম্ভব সহায়তা ও সহযোগিতা লাভ করলে রোগী ও তার পরিবার অনেকাংশে চিন্তামুক্ত ও আশ্বস্ত হবেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া কিডনি ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হবার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ও কাজ করছে সেভাবেই। আমাদের ক্যান্সার বেড়ে যাচ্ছে, কিডনি প্রবলেম বেড়ে যাচ্ছে, সকল রোগ আমাদের বৃদ্ধি পাচ্ছে। কাজে আমাদেরকে মোকাবেলা করতে হলে উই মাস্ট হ্যাভ টু গো ফর দ্য প্রিভেন্টিভ মেজার্স, এবং এই থ্যালাসেমিয়া তো আমাদের প্রিভেন্টিভ ইজ দ্য অনলি কিউর। অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডাক্তার জুবাইদা রহমান। জানান তার মেয়ে জাইমা রহমানও স্বেচ্ছায় রক্ত দিয়েছেন 7 বার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ স্মরণে রাজধানীর রায়ের বাজার গণকবরে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেছে এবি পার্টি। এ সময় দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, অনেক শহীদের মরদেহ এখনও শনাক্ত হয়নি।
তার দাবি, ট্রাকে করে মরদেহ এনে বিভিন্ন স্থানে গণকবরে দাফন করা হয়েছে এবং আরও কয়েকটি গণকবরের তথ্য সামনে এসেছে। তিনি শহীদ পরিবারের পুনর্বাসন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান। সিলেট, হবিগঞ্জ ও শাহবাগ সহ বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতার সমালোচনা করে তিনি এসব ঘটনার বিচার এবং রাজনৈতিক সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। 130-এর মতো লাশ আপনার গণকবর দেওয়া হয়েছে। তাহলে এই বাকিগুলো কারা, সেগুলো এখনো আইডেন্টিফাই করা হয় নাই। আমরা যখনই কোনো ইভেন্টে যাই, আমাদের শহীদ পরিবারের মায়েরা এসে কান্নাকাটি করেন, তারা আসলে লাশের খবর চান, কোথায় আছে পুত্র সন্তান, তাদের খোঁজ খবর পেতে চান। তো এইটার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার সেটা সিরিয়াসলি করা দরকার। কখনো কখনো বাস্তবের গল্প সিনেমাকেও হার মানায়। একটা ফোনের অভাবে মাকে জয়ের খবর দিতে না পারা ফুটবলার কিস্কুর চোখের জল আজ হাসিতে বদলে গেছে। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর নিখোঁজ মা ফিরে এলেন, আর ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় মিলল চাকরি, নতুন ঘর, টাকা, মোবাইল সহ জীবন বদলানোর ভরসা। কিস্কু আর মাথায় 9 সেলাই নিয়ে খেলা অনন্যার মতো প্রতিভাদের আলোয় রাঙাতে আগামী নতুন করে নিবন্ধন চলছে 31 আগস্ট পর্যন্ত। তোমার মাও ঢাকায় থেকে চাকরি করতে পারবেন। এই সবাইকে হাত নেড়ে দেখাও, কিস্কু তোমার হাতটা দেখাও। মানুষের জীবন মাঝে মাঝে চলচ্চিত্রকেও হার মানায়। ফুটবলার কিস্কুর গল্পটাই যেন তার অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। নতুন কুড়ির ফাইনালে জোড়া গোল করে রংপুরকে চ্যাম্পিয়ন করেন কিস্কু। ম্যাচ শেষে যমুনা টেলিভিশনকে একটি ফোনের অভাবে তার মাকে এই সুসংবাদ না দিতে পারার আক্ষেপের কথা জানিয়েছিলেন। জানাতে পারতাম যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ফোন না দেখে আমি কথা বলতে পারতেছি না, অনেক দিন থেকে কথা বলি নাই, 2-3 মাস থেকে কথা বলি নাই। তা একটা ফোন দিলে ভালো হইতো। তারপর ট্রফি নিয়ে বাড়ি ফিরে দেখেন মা বাড়িতে নেই, ঘর বাড়িরও বেহাল দশা। নিখোঁজ মা মাতিমাই হেমরনকে খুঁজে পেতে যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান একাধিক প্রতিবেদন করেন। ভণ্ড থাকার ন্যূনতম জায়গাটুকুও নেই তার। অবশেষে বৃহস্পতিবার রাতে কিস্কুর মা কিস্কুকে গাজীপুর থেকে কল দেন, জানান তিনি ভালো আছেন। 8টার সময় আমার কাছে ফোন দিছে, আমি কথা বলছি, খুব ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে আমাকে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার দুপুরে ঢাকায় আসেন কিস্কুর মা। কিস্কুর চাওয়া সেই মোবাইল ফোন তো দিলই, সঙ্গে ছিল নগদ 50,000 টাকা। আরও বড় চমক অপেক্ষা করছিল। কিস্কুর মাকে একটি চাকরি ও বাড়িও করে দেবার ঘোষণা যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। কিস্কুর যাতে নিজস্ব তার যে নিজের জায়গা রয়েছে সেইখানে যাতে একটি বাড়ি নির্মাণ করে দিতে পারে। কিস্কুর মায়ের জন্য আমরা একটি চাকরির দ্রুতই একটি ব্যবস্থা করব ইনশাআল্লাহ। স্বামীহারা কিস্কুর মা জীবনের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছিলেন, এত কিছু একসাথে পেয়ে আপ্লুত। ওখানে আমার লোকগুলা অনেক কথা আমাকে বলছে, গাল দিচ্ছে, কিন্তু তুমি মেয়ে মানুষ এরকম তুমি নিয়ে বেড়াচ্ছ ফুটবল খেলা, এটা ভালো, এটা ভালো। মাথায় 9 সেলাই নিয়ে ফাইনাল জেতা রংপুরের অধিনায়ক অরণ্যারও দেখভাল করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কিস্কু ও অরণ্যার মতো অনেক মেধাবীরা আছে এই বাংলায়, তাদের নিজেদের প্রমাণের সুযোগ আগামী নতুন কুড়িতে, যার রেজিস্ট্রেশন করা যাবে 31 আগস্ট পর্যন্ত। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ছোড়া হয় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এর মধ্যে কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে ড্রোন রাখার 2টি হ্যাঙ্গার ও জ্বালানি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত একটি বেসামরিক ভবন। এছাড়া জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটিতে থাকা 3টি মার্কিন F-35 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করা হয়। এছাড়া আরও 3টি যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছে বলে জানানো হয়, যদিও এসবই নাকচ করেছে মার্কিন বাহিনী। বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নেভিগেশন সিস্টেম, পাওয়ার জেনারেটর ও প্রশাসনিক একাধিক ভবন টার্গেট করার কথা জানায় আইআরজিসি। এদিকে ইরানের কোথাও বৃহস্পতিবার নতুন করে কোনো হামলার তথ্য পাওয়া যায়নি।
লোহিত সাগর ও এডেন উপসাগরে সুরক্ষিত নৌ চলাচলের স্বার্থে বাংলাদেশ সহ ১৩ দেশ নিয়ে সামুদ্রিক সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এদের মধ্যে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর ও পাকিস্তানও রয়েছে। বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই তথ্য। মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে এই জোটের লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা। একই সাথে সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো। জোটের সদস্যরা গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সামরিক মহড়া ও সামুদ্রিক অভিযান পরিচালনা করবে। তবে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক জোট এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি বলেও দাবি রিয়াদের। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশেষ করে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় বাবেল মান্দেব ও লোহিত সাগরের নৌপথ ঝুঁকির মুখে পড়ায় এই জোট গঠিত হয়েছে। উত্তাল সমুদ্রে সাঁতার কেটে মরক্কো থেকে স্পেন যাওয়াকে কেন্দ্র করে চলছে তুলকালাম কাণ্ড। বৃহস্পতিবার একদিনেই দেশটির সিওটায় প্রবেশ করেছে প্রায় 60,000 মানুষ, যার জেরে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। বিপুল এই অবৈধ অভিবাসীর ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এদিকে সমুদ্র পাড়ি দেওয়ার সময় ডুবে কিংবা পদদলিত হয়ে মারা গেছে কমপক্ষে 34 জন। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে উত্তাল সমুদ্র পাড়ি দিচ্ছে হাজার হাজার মরক্কোর অভিবাসী। উন্নত ও নিরাপদ জীবনের আশায় দলে দলে পৌঁছাচ্ছেন স্পেনের সিউটায়। তাদের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে স্প্যানিশ কর্তৃপক্ষ। অভিবাসীদের চাপ বাড়তে থাকায় সিউটা জুড়ে সেনা মোতায়েন করেছে স্পেন। বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাদ্রিদের কাছে জরুরি সহায়তা চায় স্থানীয় প্রশাসন। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। সম্প্রতি স্পেনের সর্বোচ্চ আদালত রায় দেয়, সিউটা বা মেলিলায় পৌঁছানোর পথে সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। সরকারের দাবি, এই রায়ের সুযোগ নিয়েই আরও বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ সমুদ্র পথে পাঠাচ্ছে পাচারকারীরা। আমি কাস্তিয়াউসের দিক থেকে বালুচর পেরিয়ে এসেছি। এরপর মরক্কোর পুলিশের একটি দেয়াল টপকে প্রায় 200 মিটার সাঁতরে সীমান্ত অতিক্রম করেছি। এখানে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে, কিন্তু সমুদ্র পাড়ি দেওয়ার অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। পথ জুড়ে অনেক কষ্ট হয়েছে। পুলিশও আমাদের থামানোর চেষ্টা করেছিল। এদিকে অভিবাসীদের ঢল ঘিরে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। সীমান্তে আরও কঠোর নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো কঠোর অভিবাসন নীতি গ্রহণের দাবি তুলেছেন অনেক বাসিন্দা। এটা লজ্জাজনক। আমার মতে ট্রাম্পের মতো অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নীতি অনুসরণ করা উচিত। সীমান্তে নৌবাহিনী মোতায়েন করে সবাইকে ঠেকাতে হবে। সানচেজ, এখনই ব্যবস্থা নিন, নইলে পদত্যাগ করুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সিউটা সফরে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। অন্যদিকে অভিবাসী কেন্দ্রগুলোর উপচে পড়া ভিড়ে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। সিউটার পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপের রাজনৈতিক অঙ্গনও। সেনজেনের উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা, সামরিক স্থগিতের মতো পদক্ষেপ বিবেচনার কথা বলছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তবে স্পেন সরকার এটিকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছে। এর আগে 2021 সালে প্রায় 10,000 অভিবাসী প্রবেশ করেছিল দেশটিতে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভারতের আসাম রাজ্যে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2 লাখেরও বেশি মানুষ। শুক্রবার একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। জানিয়েছে আগামী 1 সপ্তাহ চলতে পারে ভারী বৃষ্টিপাত। কর্তৃপক্ষ বলছে আরও একটি আকস্মিক বন্যার ঝুঁকিতে রয়েছে আসামের 10টি জেলা। গত কয়েকদিনের পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছিল আসামের 4টি জেলা। চলছে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম। বিপর্যস্ত জনজীবনকে স্বাভাবিক করতে খোলা হয়েছে 112টি আশ্রয় কেন্দ্র, যেখানে আশ্রয় নিয়েছে প্রায় 76,000 বাস্তুচ্যুত মানুষ। বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় সরকার সহায়তা চেয়েছে রাজ্য সরকারের। পাকিস্তানের কারাকোরাম রেঞ্জের বিখ্যাত ব্রড পিক পর্বতে তুষার ধস হয়েছে। বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূজা সহ নিখোঁজ অন্তত 6 ক্লাইম্বার। এদের মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, ওমান ও নেপালের নাগরিকরা রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আঘাত হানে তুষার ধসটি। এর পরপরই পর্বতারোহী দলটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে 4 জনের মরদেহ পাওয়ার খবর মিলেছে। চলছে উদ্ধার অভিযান। স্কার্দু শহর থেকে 2টি হেলিকপ্টার পাঠিয়েছে পাকিস্তান আর্মি।
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিককে অন্যতম দুর্গম পর্বত হিসেবে বিবেচনা করা হয়। এটি বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৮,০৪৭ ফুট। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।